আসসালামু আলাইকুম, আমার নাম ওমর সানি। আমি পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। আজকে তোমাদের হাই ভোল্টেজ সিরিজের আরেকটা ভিডিওতে রসায়নের প্রথম পর্যায়ের অধ্যায়গুলো দেখবো, ঠিক আছে? এখন রসায়নের প্রথম পর্যায়ের প্রথম অধ্যায়টা, সেটা হলো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন অত বেশি আসে না, মানে আসে, গতবারও আসছিল। এখন এটা থেকে খুব ইম্পর্টেন্ট যে টপিকগুলো ওইগুলো দেখবো, যেটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একটু বেশি, ঠিক আছে? আচ্ছা, শুরু করি আমরা। এখন ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে, ধরো ল্যাবরেটরিতে তুমি ব্যবহার করছো কোনো যন্ত্রপাতি বা এসিড খার এগুলো ব্যবহার করছো। এখন ওইসব ব্যবহারের ক্ষেত্রে তোমার কিছু নিরাপত্তা ব্যবহার করতে হবে, যেমন চশমা ব্যবহার করতে, হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হয়। এগুলো নিয়ে এখানে আলোচনা করছে। এখন হ্যান্ড গ্লাভস এর মধ্যে, আচ্ছা, এখানে একটা জিনিস যেটা জরুরি, বিভিন্ন হ্যান্ড গ্লাভস নাম দেওয়া আছে, নাইট্রাইল গ্লাভস, তারপর জিটেক্স গ্লাভস, প্রাকৃতিক রাবার গ্লাভস। এগুলোর কোনটার কি ব্যবহার, এগুলো জাস্ট দেখতে পারো, ঠিক আছে? যেমন এখানে আজকে জিটেক্স গ্লাভস, ঠিক আছে? জিটেক্স গ্লাভসটা জ্বলন্ত বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন যত মনে রাখতে হবে, জিটেক্স গ্লাভস যত জ্বলন্ত বস্তু, ঠিক আছে? তারপর আরেকটা জিনিস আছে, সেটা হলো এই যে অ্যালার্জি সৃষ্টি করে, ঠিক আছে? অ্যালার্জি সৃষ্টি হয় না নাইট্রাইল গ্লাভসে, কিন্তু অ্যালার্জি সৃষ্টি হয় কোনটায় ওটা যদি বলে, সেটা হলো ল্যাটেক্স গ্লাভসে। লতে অ্যালার্জির সাথে দেখো ল শব্দটা আছে, ঠিক আছে? অ্যালার্জি সৃষ্টি করে কোনটায়, নাইট্রাইল গ্লাভসে, ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট আসি। সরি, অ্যালার্জি সৃষ্টি করে ল্যাটেক্স গ্লাভসে, এই ল আছে, ল থেকে মনে রাখবে অ্যালার্জি সৃষ্টি করে ল্যাটেক্স গ্লাভসে, ঠিক আছে? এবার আমরা নেক্সট টপিকে চলে যাই। এখান থেকে আপনার ইম্পর্টেন্ট কিছু নাই, ঠিক আছে? জাস্ট রিডিং দিতে পারো, এখান থেকে কিছু পড়া লাগবে না। নেক্সট আসি আমরা, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে একটু প্রশ্ন আসে, ঠিক আছে? গ্লাস মানে গ্লাস দুই ধরনের হয়, একটা সফট গ্লাস আর একটা শক্ত পটাশ গ্লাস, ঠিক আছে? কত ধরনের, দুই ধরনের হয়, একটা সফট গ্লাস আর একটা হলো শক্ত পটাশ গ্লাস। এখন এখান থেকে কি লাগে, সফট গ্লাসের উদাহরণ কোনগুলা আর শক্ত পটাশ গ্লাসের উদাহরণ কোনগুলা, ঠিক আছে? কি বললাম, সফট গ্লাসের উদাহরণ কোনগুলা আর শক্ত পটাশ গ্লাসের উদাহরণ কোনগুলা। এখন শক্ত পটাশ গ্লাস বা পাইরেক্স গ্লাস, ঠিক আছে, ওইগুলো ব্যবহার করা হয় টাইট্রেশনের যেসব যন্ত্রপাতি আছে না, ওইসব যন্ত্রপাতির জন্য শক্ত গ্লাস বা পটাশ পাইরেক্স গ্লাসটা ব্যবহার করা হয়। আর সফট গ্লাস, ঠিক আছে, সফট গ্লাস কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, কাঁচনল, ফানেল ইত্যাদি ক্ষেত্রে। আর টেস্ট টিউব আর ওয়াচ গ্লাস, এটা একটু মনে রেখো, টেস্ট টিউব আর ওয়াচ গ্লাস, ঠিক আছে, এই দুটো একটু বেশি দেয়, টেস্ট টিউব আর ওয়াচ গ্লাস। আচ্ছা, এখান থেকে এত কিছু লাগবে না পড়া এখন। এখানে একটা জিনিস আছে, পাইরেক্স গ্লাসের সংকেত, ঠিক আছে? এটা একটু দেখো, পাইরেক্স গ্লাসের সংকেত। একটা জিনিস এভাবে মনে রাখবা, পাইরো বোরো, পাইরো বোরো, পাইরো বোরো, ঠিক আছে? পাইরেক্স গ্লাস থেকে সিলিকন বোরেট, ঠিক আছে? এই যেটা বোরো সিলিকেট, বোরো সিলিকেট, আচ্ছা, এটা। নেক্সট আসি আমরা। আর শক্ত পটাশ এর গ্লাসের সংকেত একটু দেখতে পারো, দেখে রাখি। পাইরেক্সটা বেশি দেয়, ঠিক আছে? পাইরেক্স গ্লাসটা বেশি দেয়। নেক্সট আসি, এখান থেকে আর কিছু লাগবে না। আচ্ছা, এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই লাইনটা, তৈলাক্ত পদার্থ থাকলে, ঠিক আছে, ওটা দূর করতে কি ব্যবহার করা হয়, তৈলাক্ত পদার্থ দূর করতে কি ব্যবহার করা হয়, পটাশিয়াম ডাইক্রোমেট আর গাঢ় H2SO4, অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট আর গাঢ় সালফিউরিক অ্যাসিড। এখান থেকে জিনিসটা খেয়াল দেখো, গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটা চেঞ্জ করে লঘু সালফিউরিক অ্যাসিড দিয়ে দিতে পারে কিন্তু, ঠিক আছে? পটাশিয়াম ডাইক্রোমেট আর গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটা হলো তৈলাক্ত পদার্থ দূর করতে ব্যবহৃত হয়, ঠিক আছে? আর অ্যামোনিয়া দ্রবণ কাজ পরিষ্কার করতে ব্যবহৃত হয়, কাজ পরিষ্কার করা হয়। আর এখান থেকে জিনিস ইম্পর্টেন্ট, তিনটি পরিষ্কারক, ঠিক আছে? তিনটি পরিষ্কারক, এর মধ্যে সোডিয়াম কার্বনেট, ঠিক আছে? সোডিয়াম কার্বনেট এটা 10% লঘু দ্রবণ, মানে এটা ময়লাযুক্ত গ্লাস সামগ্রী পরিষ্কার করার জন্য ব্যবহৃত হয়, এটা একবার পড়ে রাখো। আর এখান থেকে যে পয়েন্ট ইম্পর্টেন্ট, ডিটারজেন্ট বা ডেকন 90, ঠিক আছে? এটাকে মানে পরিবেশ বান্ধবযোগ্য ডিটারজেন্ট, পরিবেশ বান্ধবযোগ্য ডিটারজেন্ট বলা হয় ডেকন 90 কে, কারণ এটা হলো বায়োডিগ্রেডেবল বা অণুজীব দ্বারা ভক্ষণযোগ্য, ঠিক আছে? ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, এটা কিন্তু এটার মধ্যে 3 স্টার দাও, ঠিক আছে? অনুশীলনী প্রশ্ন যখন সলভ করবা দেখো, দেখবে এটা থেকে 6-7টা প্রশ্ন আসছে। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, ঠিক আছে? এখন ক্রোমিক অ্যাসিড মিশ্রণ থেকে আমি আলাদা করে লিখে দিতেছি, মানে কি কি জিনিস ইম্পর্টেন্ট। ক্রোমিক অ্যাসিড মিশ্রণে কি থাকে, পটাশিয়াম ডাইক্রোমেট আর গাঢ় H2SO4। প্রথম পয়েন্টটা কি, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট ও গাঢ় H2SO4, গাঢ় H2SO4, পটাশিয়াম ডাইক্রোমেট ও গাঢ় সালফিউরিক অ্যাসিড বা H2SO4, ঠিক আছে? পটাশিয়াম ডাইক্রোমেট আর গাঢ় সালফিউরিক অ্যাসিড। এখন পটাশিয়াম ডাইক্রোমেট এটা কি প্রক্রিয়ায় ময়লাটা পরিষ্কার করে বা দুর্গন্ধটা বা জীবাণুটা যেটা লেগে আছে, ঠিক আছে, গ্লাস সামগ্রীতে যে ময়লাটা লেগে আছে কিভাবে পরিষ্কার করে, জারণ প্রক্রিয়ায়। কি প্রক্রিয়ায়, জারণ প্রক্রিয়ায়। আচ্ছা, আর গাঢ় H2SO4, ঠিক আছে, এই H2SO4 থাকে 2 মোলার, H2SO4 কত থাকে, 2 মোলার, 2 মোলার, ঠিক আছে? এই জিনিসগুলো দেখো, আর এগুলো দেখতে পারো, মানে একবার দেখে যাও কতটুকু থাকে। এটা 4 গ্রাম আর দুইটা হলো 40 মিলি, আর H2SO4 এটা 2 মোলার। আচ্ছা, নেক্সট আসি আমরা। নেক্সট পেজে প্রবাবলি আছে, সেটা যদি অ্যাসিড লাগে, ঠিক আছে, শরীরে যদি অ্যাসিড লাগে, সেক্ষেত্রে 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ ব্যবহার করতে, যদি অ্যাসিড লাগে 5% সোডিয়াম বাইকার্বনেট। আর যদি খার লাগে, চোখে খার লাগলো, সেক্ষেত্রে বোরিক অ্যাসিড, সেক্ষেত্রে কি বোরিক অ্যাসিড, এটা নিচে আছে, নিচে টাকা দিব না, ঠিক আছে? অনেক 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 ইম্পর্টেন্ট, কারণ এটা কেমিস্ট্রি সেকেন্ড পেপারে দেখবা পঞ্চম অধ্যায়ে আছে, সেটা হলো HF বা হাইড্রোফ্লোরিক অ্যাসিড। হাইড্রোফ্লোরিক অ্যাসিড কাচের ক্ষয় করে। আরেকটা জিনিস কাচের এচিং কাজে কি ব্যবহৃত হয়, কাচের এচিং কাজে, সেটাও হাইড্রোফ্লোরিক অ্যাসিড, ঠিক আছে? হাইড্রোফ্লোরিক অ্যাসিড কাচের ক্ষয় করে, এই হাইড্রোফ্লোরিক অ্যাসিড, ঠিক আছে? হাইড্রোফ্লোরিক অ্যাসিড দ্বারা কাচের ক্ষয় সাধিত হয়। আর যদি বলে এচিং কি করে, কাচের এচিং কিভাবে হয়, সেটাও হাইড্রোফ্লোরিক অ্যাসিড, ঠিক আছে? এই হাইড্রোফ্লোরিক অ্যাসিড কাচের উপাদানের সাথে বিক্রিয়া করে কাচের এভাবে আসে, কাচের ক্ষয় সাধন করে নিচের কোনটি, ওটা হলো হাইড্রোফ্লোরিক অ্যাসিড। আবার যদি বলে কাচের এচিং এ কোনটি ব্যবহার করা হয়, সেটাও হাইড্রোফ্লোরিক অ্যাসিড। এচিং মানে কি, এচিং মানে হলো নকশা করা, ঠিক আছে? কাচের নকশা করার জন্য হাইড্রোফ্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। আচ্ছা, নেক্সট আছে এই কেমিক্যাল ব্লান্স, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? বলবঙ্গি ব্লান্স আর সার্টোরিয়াস ব্লান্স, এই দুই ধরনের ব্লান্স আছে।
কয় ধরনের ব্লাঞ্চ আছে? দুই ধরনের, পলভঙ্গি ব্লাঞ্চ আর হলো সার্টিরিয়াস ব্লাঞ্চ। পলভঙ্গি ব্লাঞ্চের গঠন, ঠিক আছে, পলভঙ্গি ব্লাঞ্চের কয়েকটা অংশ আছে, 4টা অংশ দেওয়া আছে, ঠিক আছে। এই 4টা অংশ একটা নেমনিকের সাথে মনে রাখো, সেটা হলো ব্যস্ত রাইডার, ঠিক আছে, কি ব্যস্ত রাইডার, ব্যস্ত রাইডার। এই বত হলো বেস বা শর্ত হলো স্তম্ভ বা কলাম, ঠিক আছে, বত হলো বেস আর তত হলো তুলাদণ্ড, আর হতো রাইডার হলো রাইডার বাহক, ঠিক আছে, রাইডার ও রাইডার বাহক। গেল, এগুলো পড়ার দরকার নেই, এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো রাইডার ধ্রুবক, ঠিক আছে। রাইডার ধ্রুবকের রাইডারের ভর এত হলে কত, রাইডার ধ্রুবক কত, আর রাইডারের ভর আরেকটা হলে রাইডার ধ্রুবকের মানটা কত, দুইটা ভরের জন্য 5 মিলিগ্রাম আর 10 মিলিগ্রাম, ঠিক আছে, 5 মিলিগ্রাম আর 10 মিলিগ্রামের জন্য, এটা নিচে লেখা আছে। রাইডারের ভর যখন 5 মিলিগ্রাম তখন রাইডার ধ্রুবকের মান কত, আর রাইডারের ভর যখন 10 মিলিগ্রাম তখন রাইডার ধ্রুবকের মান কত, এটা এভাবে মনে রাখবা, 3.01 3.02, এখন দেখবা 3.01 3.02 আবার 3.01 আর 3.02, ঠিক আছে, কি বললাম 3.01 3.02 এভাবে মনে রাখবা। আর এটা দেখো এখানে কিন্তু মিলিগ্রাম বলছে, রাইডারের ভর 5 মিলিগ্রাম আর রাইডারের ভর 10 মিলিগ্রাম, কিন্তু এখানে যে ধ্রুবকটা সেটা হলো গ্রামে, সেটা কিসে, গ্রামে, এটা খেয়াল দেখো, এটা চেঞ্জ করে দিতে পারে, এটা হলো গ্রামে। রাইডারের ভর যদি 5 মিলিগ্রাম হয় তাহলে রাইডার ধ্রুবকের মান 3.01 গ্রাম, আবার রাইডারের ভর যদি 10 মিলিগ্রাম হয় তাহলে রাইডার ধ্রুবকের মান 3.02 গ্রাম। এখান থেকে আর কিছু লাগবে না, নেক্সট চলে যাবো। প্রাইমারি স্ট্যান্ড পদার্থ, প্রাইমারি স্ট্যান্ড পদার্থ কি, যে পদার্থগুলোকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, যেগুলো ঘনমাত্রা দীর্ঘদিন ধরে পরিবর্তিত হয় না, বায়ুর সাথে বিক্রিয়া করে না, আর নিক্তির কোনো ক্ষয়ক্ষতি করে না, সেগুলোকে আমরা বলতেছি প্রাইমারি স্ট্যান্ড পদার্থ। আমি যে 4টা পয়েন্ট বললাম এই 4টা পয়েন্টই, 4টা পয়েন্ট মনে রাখতে হবে, ঠিক আছে। আসতে পারে নিচে কোনটি প্রাইমারি স্ট্যান্ড পদার্থের বৈশিষ্ট্য নয়, এভাবে দিয়ে দিতে পারে। এখন প্রাইমারি স্ট্যান্ড পদার্থ থেকে যেটা ইম্পর্টেন্ট, নিচে কোনটি প্রাইমারি স্ট্যান্ড পদার্থের উদাহরণ আর নিচে কোনটি প্রাইমারি স্ট্যান্ড পদার্থের উদাহরণ নয়, ঠিক আছে। এটা মনে রাখবা কিভাবে, একটা জিনিস মনে রাখবা, যদি ওই রাসায়নিক পদার্থটার বা রাসায়নিক সংকেতটা, ঠিক আছে, ওই রাসায়নিক সংকেতটার যদি শব্দে সি থাকে, যদি সি শব্দটা থাকে তাহলে সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। যদি সি শব্দটা দেখো সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সি শব্দটা মানে কি, এ ধরো পটাশিয়াম ডাইক্রোমেট লিখলাম আমি, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, ঠিক আছে, এখানে সি শব্দ আছে না, তাহলে এটা একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আবার ধরলাম সোডিয়াম কার্বনেট, এখানে সি শব্দ আছে, ঠিক আছে, সি বলতে কার্বন এখানে বুঝেছে। আচ্ছা, সি শব্দটা থাকা মানেই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এটা একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা কি, HCl, ঠিক আছে, HCl, এখানে একটা সি আছে কিন্তু এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়, এটা একটু মনে রাখো, ঠিক আছে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বললাম কি, শব্দে যদি সি থাকে তাহলে সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর HCl এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা যায়, মানে HCl টা ব্যতিক্রম, এই মানে সূত্রের ব্যতিক্রম যেটা বললাম। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ পড়া দরকার নেই, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ পড়বা, এটার অপোজিট হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে। আচ্ছা, এই দেখো অনাদ্র সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, এই দেখো সি আছে, ঠিক আছে। আবার দেখো ক্যালসিয়াম অক্সালিক অ্যাসিড, এই দেখো সি আছে। আবার ক্যালসিয়াম সোডিয়াম অক্সালেট সি আছে, ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেট সি আছে। সি থাকলেই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। নেক্সট ডিজিটাল ব্লান্স, আর মনে করো 2 ডিজিট ব্লান্স আর 4 ডিজিট ব্লান্স। 4 ডিজিট ব্লান্স কি দশমিকের পর 4 ঘর পর্যন্ত মাপতে পারে, 4 ঘর পর্যন্ত মাপতে পারে। আর 2 ডিজিট ব্লান্স হলো দশমিকের পর 2 ঘর পর্যন্ত মাপতে পারে, ঠিক আছে। এটা এখান থেকে আর কিছু পড়া দরকার নেই। আরেকটা জিনিস আছে, ঠিক আছে, এটা দেখো তোমাদের অনুশীলনী প্রশ্ন আছে, কেয়ার বা জিরো, ঠিক আছে, কেয়ার বা জিরো এটা কোন যন্ত্রের ক্ষেত্রে থাকে বা কোন ব্যালেন্সের ক্ষেত্রে থাকে, সেটা হলো ডিজিটাল ব্যালেন্স। ডিজিটাল ব্যালেন্সে কেয়ার বা জিরো বাটনটা থাকে, এটাই তোমার অনুশীলনী প্রশ্ন আছে, ঠিক আছে। কেয়ার বা জিরো বাটনটি কোথায় থাকে, ডিজিটাল ব্যালেন্সে, ডিজিটাল ব্যালেন্স। আচ্ছা, এখান থেকে কিছু লাগবে না। আর এখান থেকে স্পেচুলাটা, ঠিক আছে, অনুশীলনী প্রশ্ন সলভ করার সময় দেখবা স্পেচুলার ক্ষেত্রে একটা কথা আছে। স্পেচুলাটা অ্যাকচুয়ালি ভর স্থানান্তরে ব্যবহার করা হয়, ভর স্থানান্তরে। স্পেচুলা কিসে ব্যবহার করা হয়, ভর স্থানান্তরে, ভর স্থানান্তরে। এতটুকু জানলে হবে, আর কিছু এখানে জানা লাগবে না। এটা হলো পলভঙ্গি ব্লান্স আর ডিজিটাল ব্লান্সের পার্থক্য, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা পুরোটা লাগে, পুরো সবটা লাগে। আচ্ছা, একটা জিনিস নরমাল চিন্তা করো, ডিজিটাল ব্লান্স, ঠিক আছে, আর দাড়িপাল্লার ব্লান্স, পলভঙ্গি ব্লান্স, হ্যাঁ কাইন্ড অফ দাড়িপাল্লার ব্লান্সই। এখন ডিজিটাল ব্লান্সে একটা জিনিস মাপতে বেশি সময় লাগবে নাকি দাড়িপাল্লার ব্লান্স মাপতে বেশি সময় লাগবে? দাড়িপাল্লার ব্লান্সে ডিজিটাল ব্লান্সে তো সাথে সাথে দেখাই দিবে। তো ডিজিটাল ব্লান্সে আমার এটা সময়টা কম লাগে, ঠিক আছে, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর পলভঙ্গি ব্লান্সে সময়টা বেশি লাগে, ডিজিটাল ব্লান্সে সময়টা অল্প লাগে আর পলভঙ্গি ব্লান্সে সময়টা বেশি লাগে, ঠিক আছে। আর পলভঙ্গি ব্লান্সের ক্ষেত্রে একটা মানুষের কথা চিন্তা করবা, একটা চিকন মানুষ, ঠিক আছে, একটা চিকন মানুষ যারা কাছের ভিতরে রাখা হয়েছে, কি বললাম, একটা চিকন মানুষ যারা কাছের ভিতরে রাখা হয়েছে, এভাবে চিন্তা করবা, তাহলে দেখো সবগুলো পয়েন্ট হয়ে গেছে। এই ম্যানুয়াল বা হস্তচালিত, মানুষের হাত আছে না, ম্যানুয়াল বা হস্তচালিত, আর মানুষের হাত কয়টা, দুইটা, পাল্লা করে থাকবে দুইটা। আবার বায়ু চলাচলের জন্য কাচের বক্সে রাখা হয়, কিসের বক্সে রাখা বলছিলাম, কাচের বক্সে, এই যে কাচের বক্সে রাখা হয়। আচ্ছা, নিচে আসি, সূক্ষ্মতা কম থাকে, সূক্ষ্মতা কম বেশি থাকে কোথায়, ডিজিটাল ব্লান্সে সূক্ষ্মতা বেশি থাকবে না, এটা তো সাধারণভাবে বোঝা যায়। আচ্ছা, নেক্সট আসি আমরা। এরপর রাসায়নিক বিশ্লেষণ, ঠিক আছে, রাসায়নিক বিশ্লেষণ, রাসায়নিক বিশ্লেষণ দুই ভাবে করা হয়, দুটি প্রধান শ্রেণীতে বিভক্ত করেছে রাসায়নিক বিশ্লেষণকে। একটা হলো আঙ্গিক বিশ্লেষণ আর একটা হলো মাত্রিক বিশ্লেষণ। কি কি, একটা হলো আঙ্গিক বিশ্লেষণ আর একটা হলো মাত্রিক বিশ্লেষণ। এখন মাত্রিক বিশ্লেষণ এটাকে আবার ভর ভিত্তিক আর আয়তন ভিত্তিক, ঠিক আছে, ভর ভিত্তিক আর আয়তন ভিত্তিক দুই ভাবে ভাগ করা যায়, এটা লাগবে না এখান থেকে। নেক্সট আসি, ভর ভিত্তিক আর আয়তন ভিত্তিক, যেটা বললাম ভর ভিত্তিক আর আয়তন ভিত্তিক দুই ভাগে ভাগ করতে পারি আমরা। এখন আসি কিছু যন্ত্রপাতি, ঠিক আছে, যন্ত্রপাতি একটু ইম্পর্টেন্ট আছে, এটা কিন্তু মেডিকেল প্রশ্ন আসছিল বিশেষ বিষয়, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিসের এখানে প্যাচ লাগে, ঠিক আছে, একটা হলো মেজারিং সিলিন্ডার, মেজারিং সিলিন্ডার আর একটা হলো মেজারিং ফ্লাস্ক, মেজারিং সিলিন্ডার আর একটা হলো মেজারিং ফ্লাস্ক। কি বললাম, মেজারিং সিলিন্ডার আর একটা মেজারিং ফ্লাস্ক। এখন মেজারিং সিলিন্ডার দেখো সি শব্দ আছে, ঠিক আছে, সিটা মনে রাখবে অ্যাসিড, মেজারিং সিলিন্ডার অ্যাসিড, অ্যাসিড।
মেজারিং সিলিন্ডার, এটাতে আমরা কিভাবে কি নেই, এটাতে আমরা অ্যাসিড নেই। অ্যাসিড কি, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলা। আর যখন বলে মেজারিং ফ্লাস্ক নিচে আছে আইসোনিক ফ্লাস্ক বা ভলিউমেট্রিক ফ্লাস্ক বা মেজারিং ফ্লাস্ক, ঠিক আছে, এই আছে এত মনে রাখবা স্ট্যান্ডার্ড সলিউশন মানে হলো প্রমাণ দ্রবণ, ঠিক আছে, মানে হলো প্রমাণ দ্রবণ। মেজারিং ফ্লাস্ক আমরা প্রমাণ দ্রবণ মানে পরিমাপ করি, আর মেজারিং সিলিন্ডারে আমরা সব এসি যা কিছু আছে সবকিছু নেই। এখন এই পয়েন্ট ইম্পর্টেন্ট আবার, কোন পয়েন্টটা, এই যে মেজারিং সিলিন্ডারে সর্বনিম্ন 1 মিলিলিটার তরল পরিমাপ করা যায়। সর্বনিম্ন কতটুকু পরিমাপ করা যায়? 1 মিলিলিটার তরল পরিমাপ করা যায়, ঠিক আছে। দেখো পরীক্ষাগারে একটা নির্দিষ্ট আয়তনের প্রস্তুত দ্রবণকে এক পাত্র থেকে অন্য পাত্রে নেওয়ার জন্য পিপেট ব্যবহার করা হয়। পিপেটটা এই যে এরকম জিনিস একটা, ঠিক আছে, পিপেটটা দেখাই আইকা এরকম থাকে, এখানে একটা ছিদ্র থাকে, ঠিক আছে, আর উপরে একটা ছিদ্র থাকে। পরে মানে মুখটাও ওই তরলটাকে টেনে উপরে উঠানো হয়, এরপর আরেকটা পাত্রে দেওয়া হয়, অর্থাৎ তরল স্থানান্তরের জন্য ব্যবহার করা হয়। এক পাত্র থেকে অন্য পাত্রে তরল স্থানান্তরের জন্য পিপেট ব্যবহার করা হয়। গেল এটা। আচ্ছা, কনিক্যাল ফ্লাক্সের কয়েকটা নাম আছে, ঠিক আছে। কনিক্যাল ফ্লাক্সে টাইটেশন ফ্লাক্স বলা হয়, আর এলএমনিয়ার ফ্লাক্স বলা হয়। টাইটেশন ফ্লাক্স কারণ এটা টাইটেশনে ব্যবহৃত হয়, আর হলো এলএমনিয়ার ফ্লাক্স, ঠিক আছে, এটা নামেও পরিচিত, এটা দেখে রাখবেন। আচ্ছা, বুরাইট পরিষ্কার কাজে ব্যবহার করা হয়। একটু আগে কিছু পরে আসলাম আমরা, ক্রমিক অ্যাসিড মিশ্রণটা না, ক্রমিক অ্যাসিড মিশ্রণ তৈলাক্ত পদার্থ দূর করতে বা বুরাইট পরিষ্কার কাজে এসব কাজে ব্যবহার করা হয়। ক্রমিক অ্যাসিড মিশ্রণটা কি ছিল? পটাশিয়াম ডাইক্রোমেট আর গাঢ় H2SO4 দ্রবণ, ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেট আর গাঢ় H2SO4 দ্রবণ। বারবার বলতেছে গাঢ় শব্দটা খেয়াল করো, এই গাঢ়টা চেঞ্জ করে দেয়, লঘু, গাঢ়র পরিবর্তে লঘু দিয়ে দেয়, ঠিক আছে। বুনসেট মানে তিনটা অংশ আছে, ঠিক আছে। এটা বদা মানে রাখতে পারো, ব দেখো, বতে বেজ বা বেদি, আর বতে হলো বার্নার টিউব, আর বতে হলো ছিদ্রযুক্ত বায়ু নিয়ন্ত্রক রিং, ব তিনটা অংশ আছে বুনসেট মানে, ঠিক আছে। এখন শিখা যেটা, ওটা হলো অনুজ্জ্বল শিখা হতে পারে, উজ্জ্বল শিখা হতে পারে। অনুজ্জ্বল শিখা আর উজ্জ্বল শিখা, অনুজ্জ্বল শিখাটা কি? হাইড্রোকার্বন যে জ্বালানি আছে ওটা পূর্ণ দহন ঘটে অনুজ্জ্বল শিখায়, আর হাইড্রোকার্বন জ্বালানি আছে সেটা হলো আংশিক দহন ঘটে, ওটা হলো উজ্জ্বল শিখায়, ঠিক আছে। এখন অনুজ্জ্বল শিখার দুইটা মন্ডল আছে, মন্ডল বা জোন আছে, ঠিক আছে। এটা হলো অন্তঃস্থ বিজারণ মন্ডল আর বহিঃস্থ নীল জারণ মন্ডল। আমি কিভাবে মনে রাখতাম? মনে রাখবো ও, ঠিক আছে, ওতে আউটার মানে বহিঃস্থ, আর ওতে অক্সিডেশন, ওতে আউটার মানে বহিঃস্থ, আর ওতে হলো অক্সিডেশন, অর্থাৎ বহিঃস্থ জারণ মন্ডল আর অন্তঃস্থ বিজারণ মন্ডল। তাহলে আর প্যাচ লাগবে না, ঠিক আছে। এই তাপমাত্রাটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। উপরে জারণ মন্ডলের তাপমাত্রা কত? 1570 ডিগ্রি সেলসিয়াস, 1570 ডিগ্রি সেলসিয়াস, এটা মনে রাখো, এই তাপমাত্রা ইম্পর্টেন্ট। এই যে এখানে আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে। বহিঃস্থ জারণ শিখে তাপমাত্রা 1570 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, স্পিরিট ল্যাম্প, এর মধ্যে মিথিলেট স্পিরিট, রেকটিফাইড স্পিরিট, এগুলো দেখে রেখো। এগুলা তোমাদের জৈব যৌগের ক্ষেত্রে দেখবে অ্যালকোহল যেখানে আছে না ওখানে আছে, ওগুলো কি করবে? একসাথে লিখে রাখবে, ঠিক আছে, অ্যালকোহল টপিক থেকে। ওটা রেকটিফাইড স্পিরিট 95.6% ইথানল আর 4.4% পানি, ঠিক আছে, এটাকে বলতেছে আমরা রেকটিফাইড স্পিরিট। আচ্ছা, গেল, এখান থেকে এগুলো লাগবে না, নিচে আসি আমরা। আচ্ছা, এখান থেকে একটা জিনিস মনে রাখতে পারো, পোর্সেলিন বাটি, সেটা হলো সিরামিকের তৈরি, সাথে পোর্সেলিনের সাথে সিরামিক, ঠিক আছে, সাথে সিরামিক। আরেকটা জিনিস, রাসায়নিক পদার্থ শুষ্ককরণে কি ব্যবহার করা হয়? রাসায়নিক পদার্থ শুষ্ককরণে, শুষ্ক ইংলিশ কি? শুষ্ক ইংলিশ ড্রাই, ঠিক আছে, শুষ্ক ইংলিশ কি? ড্রাই। এই ড্রাই থেকে আসবে ডেসিকেটর, ঠিক আছে। রাসায়নিক পদার্থ শুষ্ককরণে কি ব্যবহার করা হয়? ডেসিকেটর। আর শুষ্ককারক পদার্থ যেটা, ওটা হলো ক্যালসিয়াম ক্লোরাইড। শুষ্ককারক পদার্থ হলো ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে। আর এগুলো ইম্পর্টেন্ট, শুষ্ককারক বা ড্রাইং এজেন্ট, ঠিক আছে, মানে কি কি পদার্থ দ্বারা শুষ্ক করা হয় বস্তুটাকে। এখানে তরল মনে রাখো, তরল শুষ্ককারক হলো কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, আর এগুলো দেখতে পারো অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, তারপর ম্যাগনেসিয়াম সালফেট, P2O5, সিলিকন ডাইঅক্সাইড, এগুলো, ঠিক আছে। আর নিরোধক বা ডিহাইড্রেটিং এজেন্ট, ঠিক আছে। এটা কি করে? নিরোধকটা কি? যে যৌগ আছে, ঠিক আছে, বা যে যৌগটা আছে ওই যৌগ থেকে পানি শুষে নেয়, এটাকে বলতেছি আমরা নিরোধক, ঠিক আছে। এখন নিরোধকের মধ্যে ম্যাক্সিমাম হলো অ্যাসিড, ঠিক আছে, পটাশিয়াম বাইসালফেট, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এগুলো। এখন এখান থেকে যেটা ইম্পর্টেন্ট, নিরোধক ও শুষ্ককারক উভয় হিসেবে কাজ করে কোনটা? নিরোধক ও শুষ্ককারক উভয় হিসেবে কাজ করে, সেটা হলো দুইটা জিনিস, একটা হলো সালফিউরিক অ্যাসিড, আর একটা হলো P2O5। এই দুইটা নিরোধক ও শুষ্ককারক উভয় হিসেবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এগুলো দেখতে পারো, যারা কোনো ধাতুর সাথে বিক্রিয়া করে এই জিনিসটা তিতর দেওয়া আছে, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাসে আগুন ধরে যায়, জাস্ট একবার রিডিং দিতে পারো এটা, ঠিক আছে। এই হ্যাজার্ড সিম্বলগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। রাসায়নিক পদার্থের হ্যাজার্ড সিম্বলের মধ্যে মোট 10টি আন্তর্জাতিক স্বীকৃত, ঠিক আছে। হ্যাজার্ড সিম্বল কয়টা? তাহলে 10টা। ঠিক আছে। নিচে আসি আমরা, এখান থেকে পড়া লাগবে না, যেগুলো পড়া লাগবে, ঠিক আছে। বিষাক্ত পদার্থ, ফার্স্টে আসি। হ্যাজার্ড সিম্বল এটা কি দ্বারা প্রকাশ করা? টি দ্বারা প্রকাশ করা। এখন বিষাক্ত পদার্থ, ঠিক আছে, বিষাক্ত পদার্থ এখানে মনে করো কদা, ঠিক আছে, জাস্ট কত ক্যাডমিয়াম, কত ক্রোমিয়াম। মারাত্মক বিষাক্ত পদার্থ মনে করো মেশিন, ঠিক আছে, মনে করো মেশিন। এটা নিমন একদম মনে রাখা ছাড়া আর উপায় নেই, বুঝছো। তুমি যদি পড়তে যাও দেখ গোলাই গেছো, মানে মারাত্মক বিষাক্ত বলে ফেলছো, মারাত্মক বিষাক্ত বলে ফেলছো, এইভাবে হয়ে যাবে। নিমন একদম মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে। এখন আসি মেশিন হলো মার্কারি লবণ, মতে হলো মার্কারি লবণ সমূহ, ঠিক আছে। আর শত হলো হাইড্রোজেন সায়ানাইড, ঠিক আছে, হাইড্রোজেন সায়ানাইড।
হাইড্রোজেন সায়ানাইড, আর নটা হলো নিকোটিন। নটা কি? নিকোটিন। ক্ষতিকারক পদার্থ বা হার্মফুল সাবস্টেন্স। এটাকে প্রকাশ করে অ্যাক্সেন দা, ঠিক আছে? এটাকে প্রকাশ করে কি দা? অ্যাক্সেন দা। এটার একটা ছন্দ দা মনে রাখবা এটাও, ঠিক আছে? আন্টি ক্ষতিকারক পদার্থ কেন, ঠিক আছে? ক্ষতিকারক পদার্থ আন্টি ফ্রিতে ধরো ফ্রিতে ফ্লোর পেন্ট করলো, ঠিক আছে? এই পেন্টে হলো পেন্ট, ফ্লোরে হলো ফ্লোর পলিশ, ঠিক আছে? ফ্লোরে হলো ফ্লোর পলিশ। আর আন্টি হলো অ্যান্টিফ্রিজ, ঠিক আছে? আন্টি হলো অ্যান্টিফ্রিজ। আর ফ্লোর পেন্ট করলো, ফ্লোর পেন্ট করার সময় পোকামাকড় যা আছে ওগুলো মারছে, ঠিক আছে? আর পোকামাকড় মারার ওষুধ, ঠিক আছে? এর মধ্যে রেখো। একে অ্যাকশন দ্বারা প্রকাশ করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক্ষতিকারক পদার্থ কি দ্বারা প্রকাশ করে? অ্যাকশন দা। আর উত্তেজিত পদার্থ, ঠিক আছে? উত্তেজিত পদার্থ এমনি মনে রাখি, মানে বিরঞ্জক পদার্থ, সোপ পাউডার, সিমেন্ট গুঁড়া, লঘু অ্যাসিড ও খাদ, এসিড ও খাদ্য, ঠিক আছে? এগুলো উত্তেজক পদার্থ। এসিড ও খাদ্য এগুলো কি? উত্তেজক পদার্থ। এটা কি দ্বারা প্রকাশ করা হয়? অ্যাক্সাইড দ্বারা। দেখো ডেন্টাল আসছে, ঠিক আছে? ক্ষতিকারক পদার্থ কি দ্বারা প্রকাশ করে? অ্যাকশন দ্বারা। কারণ এটা একটা জিনিস দেখো, বিষাক্ত পদার্থ, ঠিক আছে? এটা আমরা বলতে টক্সিক সাবস্টেন্স। প্রতিটার প্রথম অক্ষর টি, এটার প্রথম অক্ষর টি, এজন্য এটা টি দ্বারা প্রকাশ করছে। কিন্তু এটা কিন্তু দেখো হার্মফুল সাবস্টেন্স, ঠিক আছে? এটা অ্যাকশন দ্বারা প্রকাশ করছে, এটা ব্যতিক্রম ধর্মী না, এইজন্য দিয়েছে। আর উত্তেজক পদার্থ ইরিটেন্ট সাবস্টেন্স, ঠিক আছে? এটাকে অ্যাক্সাইড দ্বারা প্রকাশ করে। এটা কি দ্বারা প্রকাশ করে? অ্যাক্সাইড দ্বারা। একটু দেখে রেখো। আর দাহ্য পদার্থ জিঙ্ক পাউডার, অ্যারোসল, সোডিয়াম সোডিয়াম হাইড্রেট, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, ঠিক আছে? এগুলো একটু দেখো। আর মারাত্মক দাহ্য, ঠিক আছে? মারাত্মক দাহ্য ডাইথার, এলপিজি, সিএনজি, অ্যাসিটিলিন গ্যাস, অ্যারোসল, আবার বিস্ফোরক গ্যাস, ঠিক আছে? মানে বিস্ফোরক পদার্থ কি দ্বারা প্রকাশ করা হয়? এক্সপ্লোসিভ সাবস্টেন্স। এটার জন্য একটা সংজ্ঞা আছে, সেটা হলো এমএনওপি, ঠিক আছে? ধরো কোন জায়গায় বিস্ফোরক আছে, তুমি মনে পড়তেছো এমএনওপি, ঠিক আছে? পড়তেছো এমএনওপি। এম কি? এম হলো মেটালাইজাইট, ঠিক আছে? এম কি? মেটালাইজাইট। এনে কি? সোডিয়াম নাইট্রেট। এনে কি? সোডিয়াম নাইট্রেট। আর ওতে কি? ওতে হলো পারক্সাইড, ঠিক আছে? ওতে কি? পারক্সাইড। আর এনে অ্যামোনিয়াম নাইট্রেট তো বেরো। আর টিতে হলো আচ্ছা অ্যামোনিয়াম নাইট্রেট। আর পিতে, ঠিক আছে? পিতে যে প্লাম্বাম NO3, ঠিক আছে? আবার গান পাউডার, পিতে পাউডার, ঠিক আছে? গান পাউডার। এগুলা দেখো সবগুলো ক্ষেত্রে কিন্তু আমি দেই না ছন্দ, ঠিক আছে? যেগুলো দিতেছি ওগুলো ক্ষেত্রে মনে রেখে একটু, নাহলে মনে রাখতে পারবে না, ঠিক আছে? আর পরিবেশের জন্য ক্ষতিকারক পদার্থ, এটা মানে নকল জিনিস পরিবেশের জন্য ক্ষতিকারক পদার্থ, এটা মানে নকলতা, ঠিক আছে? কি বললাম? নকলতা। এই লতে লিন্ডেন, এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? লিন্ডেনটা বেশি দেয় দিলে এখান থেকে। আর নতে হলো অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে? অ্যামোনিয়া গ্যাস, কত হলো ক্লোরিন গ্যাস, আর কত হলো টারপিন তেল, ঠিক আছে? লিন্ডেনটা বেশি ইম্পর্টেন্ট এটা থেকে, ঠিক আছে? লিন্ডেনটা দেয়। আর রাসায়নিক জারক পদার্থগুলো দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলো। আর ক্ষয়কারক পদার্থ কি? এসিড আর ক্ষারগুলো হলো ক্ষয়কারক পদার্থ। এই দেখো HCl, তারপর নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তারপর ক্ষার দ্রবণ, এসিড আর ক্ষারগুলো বলছে। সোডিয়াম হাইড্রোক্সাইড এগুলো একটা ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার। অর্থাৎ এসিড আর ক্ষার এগুলো হলো তোমার কি? ক্ষয়কারক পদার্থ, ঠিক আছে? এবার আমরা পলিউশন যাই, করোসিভ সাবস্টেন্স। আর ত্রিফলটা কি বোঝায়? ত্রিফল দ্বারা তেজস্ক্রিয় পদার্থ বোঝায়। ত্রিফলটা কি বোঝায়? তেজস্ক্রিয় পদার্থ, ঠিক আছে? তেজস্ক্রিয় পদার্থকে প্রকাশ করার জন্য ত্রিফল চিহ্ন, ঠিক আছে? ত্রিফল ব্যবহার করা হয়। আর স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ একবার দেখে রেখো, ক্যান্সার সৃষ্টি করতে পারে, জীবাণু সংক্রমণ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা MSDS, ঠিক আছে? এটার ফুল ফর্মটা লাগে, MSDS এর ফুল ফর্মটা লাগে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। এটা দেখবা অনুশীলনী প্রশ্নের সময় দেখবা, ওইখানে এই প্রশ্নটা আছে MSDS এর ফুল ফর্ম নিচে কোনটি, দেখে রেখো। আচ্ছা ঝুঁকিপূর্ণ রাসায়নিক দ্রব্য সংরক্ষণে যে MSDS, ঠিক আছে? এটা মানে কোনটা কি কি ঝুঁকিপূর্ণ আছে, যেমন ইথানল, এটা দাহ্য ক্ষতিকর, ঠিক আছে? আবার ইথানোয়িক অ্যাসিড, এটা শুধু ক্ষয়কারী। একটু মনে রাখো, কিভাবে মনে রাখবা দেখাই, এটাও সন্তই মনে রাখতে হবে, এছাড়া উপায় নেই আর, ঠিক আছে? এটা মনে রাখো বেটি দক্ষ, কি মনে রাখবা? বেটি দক্ষ। বলতে হলো বেনজিন, তটা হলো টলুইন, রশিদ হলো ইথানল, ঠিক আছে? এই তিনটা হলো দক্ষ মানে কি? দাহ্য ও ক্ষতিকর। বেটি দক্ষ, ঠিক আছে? বেনজিন, টলুইন আর ইথানল, এটা কি? দাহ্য ও ক্ষতিকর, ঠিক আছে? আর আসি ক্ষয়কারী কি বলছিলাম? এসিড আর ক্ষারগুলা, পটাশিয়াম হাইড্রোক্সাইড, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড, লিকার অ্যামোনিয়া কি 35 to 40% অ্যামোনিয়া দেবো, 35 to 40% অ্যামোনিয়া। এটা ইম্পর্টেন্ট আছে, লিকার অ্যামোনিয়া কি 35 to 40% অ্যামোনিয়া। আচ্ছা ইথানোয়িক অ্যাসিড, দেখো এসিড কি বলছিলাম? এসিড আর ক্ষার হলো ক্ষয়কারী, কি ক্ষয়কারী। তারপর শুধু দাহ্য। একটা জিনিস মনে রাখবা, একটা লাইন শুনছো না তোমরা? পোলা আগুনের গোলা, এটা এমনি মনে রাখো, পোলা আগুনের গোলা, বাকি লিখলাম, ঠিক আছে? আগুন মানে হলো দাহ্য, আগুন মানে কি? দাহ্য। আর পোতে হলো প্রোপানন, আর লতে হলো লিথিয়াম অ্যালুমিনিয়াম, ঠিক আছে? আর বাকিগুলো যা আছে সেগুলো দাহ্য ও বিষাক্ত বাকিগুলো, ঠিক আছে? এখানে গ্যাসীয় জারক হলো, ঠিক আছে? গ্যাসীয় জারক হলো ক্লোরিন গ্যাস। ওখানে জারক আর বিজারক কোনগুলো, ঠিক আছে? ওগুলো হলো পরিমাণগত রসায়ন আছে দেখবা, ঠিক আছে? জারণ বিজারণ বিক্রিয়ার ও টপিকটা ওখানে সবগুলো একসাথে দাও, ওখান থেকে বলবো, ঠিক আছে? পরিবেশের জন্য বিষাক্ত বিকারক, আর এটা বিকল্প হিসেবে কি ব্যবহার করা, এটা ইম্পর্টেন্স, ঠিক আছে? মানে এই জিনিসটা হলো পরিবেশের জন্য বিষাক্ত, এটার পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি ওটা, ঠিক আছে? মনে রাখবা হ্যালো হ্যাক্স। হ্যালো মানে কি? হ্যালোজেন। ক্লোরিন কি একটা হ্যালোজেন না? এটার মধ্যে আমরা ব্যবহার করব হ্যাক্সেন। হ্যালো হ্যাক্স, ঠিক আছে? তারপর বেনজিন আর জাইলিন, ঠিক আছে? এটার মাঝখানে কি আছে? টলুইন। বেনজিন আর জাইলিনের মাঝখানে কি আছে? টলুইন। এই টলুইন, বেনজিন কি ছিল যেটা না বেনজিন? টলুইন কি ছিল? এরকম একটা এস, আর জাইলিন কি ছিল? দুটো এস, ঠিক আছে? মানে মাঝখানে কি আছে? টলুইনটা আছে। বেনজিন আর জাইলিন এর মাঝখানে কি আছে? টলুইন, ঠিক আছে?
আর বিউটানল 2 নাম্বার জিনিস আমরা ব্যবহার করব না, আমরা ব্যবহার করব কি 1 নাম্বার জিনিস, ঠিক আছে। বিউটানল 2 এর পরিবর্তে আমরা ব্যবহার করব বিউটানল 1, বিউটানল 2 এর পরিবর্তে ব্যবহার করব বিউটানল 1। আর লেড ক্রোমেট আর পটাশিয়াম ডাইক্রোমেট, এটার জন্য একটা জিনিস বলতে সেটা মনে রাখো, লেকে পোকা, লেকে লেকে দেখো, লেকে হলো লেড ক্রোমেট, লেড ক্রোমেট, লেড ক্রোমেট, লেড ক্রোমেট, এটা বলতে আমরা কি ব্যবহার করব পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট, লেড ক্রোমেট, লেড ক্রোমেট, এটার পরিবর্তে আমরা ব্যবহার করব পটাশিয়াম কার্বনেট। এবার আবার দেখি পটাশিয়াম ধাতু, এটার পরিবর্তে ব্যবহার করব ক্যালসিয়াম ধাতু, এটা পটা হলো পটাশিয়াম ধাতু, এটার পরিবর্তে আমরা ব্যবহার করব ক্যালসিয়াম ধাতু, একটাতে দুইটা হয়ে যাবে। প্রথমটার জন্য এটা এটা একটা, ঠিক আছে, এই যে লেড ক্রোমেট, এটার পরিবর্তে ব্যবহার করব আমরা পটাশিয়াম কার্বনেট। আবার 2 নাম্বারটার জন্য এই যে পটাশিয়াম ধাতু, পটাশিয়াম ধাতু, এর পরিবর্তে ব্যবহার করব ক্যালসিয়াম ধাতু, ঠিক আছে। নেক্সট আসি, এগুলো লাগবে না, এগুলোর ক্ষেত্রে এই একটা জিনিস দেখতে পারো, ঠিক আছে। 3 নাম্বার পয়েন্ট এটা দেয় একটু, 3 নাম্বার পয়েন্ট একটু দেয়, ঠিক আছে। সোডিয়াম ধাতু, সোডিয়াম হাইড্রাইড ইত্যাদি নষ্ট করতে হলে আমরা বিউটানল, মিথানল, ইথানল এগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। 3 নাম্বার পয়েন্ট একটু দেখো, রাসায়নিক পদার্থ আর পরিবেশের উপর কি কি প্রতিক্রিয়া আছে, ঠিক আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এগুলো কি কি প্রতিক্রিয়া করে, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিড মনে করবে, সালফিউরিক অ্যাসিড এটা মনে করবে সিস্টেম, সালফিউরিক অ্যাসিড কি সিস্টেম, সাথে সালফিউরিক অ্যাসিড সাথে সিস্টেম, সাথে সালফিউরিক অ্যাসিড সাথে সিস্টেম, ঠিক আছে। সিস্টেম কি সিস্টেম, ইকোসিস্টেম, 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 সালফিউরিক অ্যাসিড ইকোসিস্টেমের প্রতিসাধন করে। সিস্টেম কি সিস্টেম, ইকোসিস্টেম, ইকোসিস্টেম, ঠিক আছে। সাথে সালফিউরিক অ্যাসিড সাথে সিস্টেম, ইকোসিস্টেমের ক্ষতি করে, ঠিক আছে। এগুলো একটা। আর নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ক্ষেত্রে মনে রাখবা নাই করে দেয়, কি নাই করে দেয়, খনিজ উপাদান, নাই করে দেয় খনিজ উপাদান, নাই করে দেয় খনিজ উপাদান, ঠিক আছে। খনিজ উপাদান, খনিজ উপাদান, সব পয়েন্টগুলো মনে রাখতে যাবে না, যেগুলো লিখে দিয়েছে এগুলো মনে রাখো, ঠিক আছে। খনিজ উপাদান, এখানে কিন্তু অনেক আজেবাজে জিনিস লেখা আছে, এসব জিনিস পড়ে সময় নষ্ট করো না। নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড মানে কি খনিজ উপাদান, খনিজ উপাদান ধ্বংস করে, ঠিক আছে। নেক্সট আসি আমরা কস্টিক সোডা, কস্টিক সোডা এটা মনে রাখবা 30 সেকেন্ডে চোখ বন্ধ করে দেয়, 30 সেকেন্ডে চোখ বন্ধ, 30 সেকেন্ডে চোখ বন্ধ, কস্টিক সোডা কি করে 30 সেকেন্ডে চোখ বন্ধ, ঠিক আছে। আচ্ছা 30 সেকেন্ডের মধ্যে চোখ বন্ধ করে দেয় জলদ্রবণে। তারপর অ্যামোনিয়া, ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা ভাবে মনে রাখবা। আচ্ছা যে বলছিলাম একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা কি ছিল, লিকার অ্যামোনিয়া, লিকার অ্যামোনিয়া কি ছিল 35 to 40% অ্যামোনিয়ার সম্পৃক্ত দ্রবণ, 35 to 40% অ্যামোনিয়ার সম্পৃক্ত দ্রবণ, সেটা ছিল লিকার অ্যামোনিয়া, ঠিক আছে। আর অ্যামোনিয়ার ক্ষেত্রে একটা নিউমেরিক মনে রাখবা, সেটা হলো এমন সর্দি হলো, ঠিক আছে, কি মনে রাখবা, এমন সর্দি হলো, এমন সর্দি হলো, সর্দি হয় না মনে রাখবা, এমন সর্দি হলো, ঠিক আছে। সর্দি কাশি, সর্দি কাশিতে মৃদু অ্যামোনিয়া, মৃদু অ্যামোনিয়া ব্যবহার করা হয়, সর্দি কাশিতে মৃদু অ্যামোনিয়া ব্যবহার করা হয়, সর্দি কাশিতে মৃদু অ্যামোনিয়া ব্যবহার করা হয়। মানে এখান থেকে এগুলো দেখা লাগবে না, সোডিয়াম বাইকার্বনেট খার জিনিস। আচ্ছা এরপর আসে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। ইম্পর্টেন্ট টপিক বলতে ইম্পর্টেন্ট যৌগ, কি ইম্পর্টেন্ট যৌগ, সেটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ফেরোসায়ানাইড। এই তিনটার মধ্যে একটা জিনিস কমন দেখছো, কমন জিনিসটা কি বলো দেখি। এই তিনটার মধ্যে একটা ডি ব্লক মৌল আছে, ঠিক আছে, ডি ব্লক মৌল আছে, ডি ব্লক মৌল আছে, ডি ব্লক মৌল মনে রাখবা, ডি ব্লক মৌল ডিটে ডায়রিয়া, ডি ব্লক মৌল ডিটে ডায়রিয়া, ঠিক আছে। ডি ব্লক মৌল ডিটে ডায়রিয়া, ডিটে ডায়রিয়া, ডিটে ডায়রিয়া, ডিটে ডায়রিয়া। ডি ব্লক মৌল কোনগুলো, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক করছো না, ওই যে স্ক্যান্ডিনিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, তারপর ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, ফেরাম, ঠিক আছে, এগুলো ছিল ডি ব্লক মৌল। এখন যদি বলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা শতভাগ কোনটা, ডায়রিয়া হওয়ার সম্ভাবনা শতভাগ কোনটা, শতভাগ কার, মানুষের, মানুষের ডায়রিয়া দেখছো না, ঠিক আছে, মানুষ যাবেন, ঠিক আছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা শতভাগ, ঠিক আছে, কাটে গেলে এটা। আচ্ছা এটা মানে পটাশিয়াম আয়োডাইড দেখে যেমন রেখো, পটাশিয়াম আয়োডাইড রক্ত শূন্যতা, শরীরে প্রবেশ করলে রক্ত শূন্য হতে পারে, রক্ত শূন্য, এটা এটা মানে রক্ত শূন্যতা। এরপর একটা জিনিস হলো ক্লোরোফর্ম, ঠিক আছে, কি ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম এটা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে মারাত্মক ক্ষতি করে, ক্লোরোফর্ম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে মারাত্মক ক্ষতি করে, ঠিক আছে। আর এটা পানির ডিও, বিওডি, সিওডি ইত্যাদি পরিমাপ করে, এটা মনে রাখো। আচ্ছা ফরমালিন ইম্পর্টেন্ট আছে, ফরমালিনটা ইম্পর্টেন্ট আছে। ফরমালিন কি ACHO 40% দ্রবণ, ফরমালডিহাইড, ঠিক আছে, ফরমালডিহাইডে 40% দ্রবণ, এটা শরীরে প্রবেশ করলে কিডনি নষ্ট হতে পারে, ক্যান্সার রোগও হতে পারে, ঠিক আছে। আর ফরমালিন কোথায় ব্যবহার করে, পচন রোধক হিসেবে ব্যবহার করে, এটা জানোই। ফরমালিন পচন রোধক বা ক্ষুদ্র পানিকোষ ধ্বংস করতে পচন রোধক করে, ঠিক আছে, পচন রোধক হিসেবে ফরমালিন ব্যবহার করা হয়, আর এটা পরিবেশের জন্য ক্ষতিকর। আর এই জিনিসগুলো জাস্ট একটু দেখো, ঠিক আছে। প্রোপানন এটা ডিও এর মারাত্মকভাবে হ্রাস করে, জাস্ট ছোট ছোট লাইন, পুরো রিডিং করার দরকার নেই, ঠিক আছে, সময় নষ্ট করতে। এই যেটা বলছিলাম 35 to 40% এমন, এই জিনিসটা বারবার মনে রাখো, 35 to 40% অ্যামোনিয়ার সম্পৃক্ত দ্রবণ, এটা কি লিকার অ্যামোনিয়া, এটা কি লিকার অ্যামোনিয়া, 35 to 40% অ্যামোনিয়া দ্রবণ কি লিকার অ্যামোনিয়া, ঠিক আছে, তরল অ্যামোনিয়া, লিকার অ্যামোনিয়া। আচ্ছা ইম্পর্টেন্ট আরেকটা ইম্পর্টেন্ট টপিক, এটার মধ্যে 3 স্টার দাও, ঠিক আছে। আমরা রাসায়নিক বিশ্লেষণ 3 ভাবে করতে পারি, ঠিক আছে, 3 ভাবে। একটা হলো ম্যাক্রো বিশ্লেষণ, একটা হলো সেমি ম্যাক্রো বিশ্লেষণ, আর একটা হলো মাইক্রো বিশ্লেষণ। কি বললাম, ম্যাক্রো, সেমি ম্যাক্রো, মাইক্রো। এখন ম্যাক্রো বিশ্লেষণে কতটুকু ভরের পদার্থ আমরা ব্যবহার করি, বা কতটুকু ভরের পদার্থ বিশ্লেষণ করা যাবে বা পরিমাপ করা যায়, কতটুকু ভরের পদার্থ নিয়ে কাজ করা যায়, এটা ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, ঠিক আছে। এটা 0.5 থেকে প্রথমটা শুধু মনে রাখবা, আর বাকি দুটো মনে রাখা লাগবে না। কেন বলতেছি দেখো, 0.5 থেকে 2 গ্রাম, 0.5 থেকে 2 গ্রাম, ঠিক আছে। বাকি যেটা শুধু 10 10 ভাগ করবা, এটা 10 ভাগ করবা, এটা 10 ভাগ করবা, কি হবে 0.05, 0.05 থেকে 0.2 গ্রাম। আবার এটাকে 10 ভাগ করবা মাইক্রো বিশ্লেষণের ক্ষেত্রে, ঠিক আছে, 0.005 থেকে
গ্রাম। এটা দেখো লাগছে 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম, ঠিক আছে? এটাকে যদি তুমি মিলিগ্রামে প্রকাশ করো 1000 গুণ দিতে হবে না, 1000 গুণ দিলে কি হবে 5 মিলিগ্রাম আর 20 মিলিগ্রাম, ঠিক আছে? এখন সেমি মাইক্রো বিশ্লেষণে তার একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো এখানে দেখাই দেই। সেটা হলো H2S এর পরিবর্তে H2S এর পরিবর্তে থায়োঅ্যাসিটামাইড। এই প্রশ্নটা দেখবা অনুশীলনীতে 3-4 বার আছে, ঠিক আছে? H2S এর পরিবর্তে থায়োঅ্যাসিটামাইড ব্যবহার করা হয়, H2S এর পরিবর্তে থায়োঅ্যাসিটামাইড ব্যবহার করা হয়, ঠিক আছে? সংকেতটা দেখে রেখো, CH3 CH NH2, শুধু সংকেতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, নিচে মাইক্রো বিশ্লেষণ, ম্যাক্রো বিশ্লেষণ আর সেমি মাইক্রো বিশ্লেষণ একটা ছক আছে, ঠিক আছে? ওই ছকটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, ছকটা দেখাই দিব না। আর ক্রোমাটোগ্রাফি, এগুলোতে কি কি হয়? ক্রোমাটোগ্রাফির মধ্যে আছে HPLC অর্থাৎ হাই হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, আর একটা আছে GPLC, ঠিক আছে? জেল পারমিয়েশন লিকুইড ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে? এই দুটো ক্রোমাটোগ্রাফি দুটো টাইপ, ঠিক আছে? এরপর স্পেকট্রোমেট্রিতে, ঠিক আছে? স্পেকট্রোমেট্রিতে দ্বিতীয় অধ্যায়ে যে যে জিনিস পড়বা ওইগুলো জিনিস ব্যবহার করা, ঠিক আছে? কি IR, UV, NMR, ফ্লোরোসেন্স, এগুলো সব দ্বিতীয় অধ্যায়ে, ঠিক আছে? তারপর থার্মো, এটা মনে রাখতে হবে একটা জিনিস, থার্মোডাইনামিক শব্দের বলছো না, থার্মোডাইনামিক, ডাইনামিকে DSC, ঠিক আছে? স্ক্যানিং ক্যালোরিমিটার। তারপর পারমাণবিক শোষণ বলে, পারমাণবিক মানে কি অ্যাটম, পারমাণবিক মানে কি অ্যাটম, এই যে অ্যাটমিক। আর এক্সরে তো এক্সরে, ঠিক আছে? আচ্ছা, নিচে আসি আমরা, এগুলো পড়ার দরকার নেই। এই যে স্পেশাল কি বলছিলাম, অদক্ষেপ বা ভর স্থানান্তরের জন্য, অদক্ষেপ বা ভর স্থানান্তরের জন্য কি ব্যবহার করে স্পেচুলা, ঠিক আছে? পানি খাওয়ার নিচে আছে, ঠিক আছে? আর H2S এর বিকল্প কি বলছিলাম, থায়োঅ্যাসিটামাইড। H2S এর বিকল্প কি থায়োঅ্যাসিটামাইড, ঠিক আছে? থায়োঅ্যাসিটামাইড অনেক অনেক ইম্পর্টেন্ট এটা। এই যেটা বলছিলাম ম্যাক্রো বিশ্লেষণ, সেমি ম্যাক্রো বিশ্লেষণ আর একটা হলো মাইক্রো বিশ্লেষণ, ঠিক আছে? এটার মধ্যে যে পার্থক্যটা, এর মধ্যে বলছিলাম কি 0.5 থেকে 2, আর যখন সেমি মাইক্রো দিবা জাস্ট 10 ভাগ দিয়ে দিবা, ঠিক আছে? এটা মিলিগ্রামে এনেছে, ঠিক আছে? 10 ভাগ দিলে কিন্তু গ্রামে হবে, 0.05 গ্রাম আর 0.2 গ্রাম, ঠিক আছে? ওটাকে যদি মিলিগ্রামে নাও আবার 1000 গুণ করতে হয়, জাস্ট এটাই। আর এটার ক্ষেত্রে মেজারিং সিলিন্ডার ব্যবহার করা হয়, এটার ক্ষেত্রে সেমি মাইক্রো ক্যাপিলারি টিউব, ঠিক আছে? আর মাইক্রোর ক্ষেত্রে মাইক্রো ক্যাপিলারি টিউব আর সেমি মাইক্রো ক্যাপিলারি টিউব, ঠিক আছে? আর এখান থেকে এত বড় লাগবে না, এটা মনে রাখো। ম্যাক্রো বিশ্লেষণ, ম্যাক্রো মানে কি বড় না, তো ম্যাক্রো বিশ্লেষণের সময় বেশি লাগবে, সেমি মাইক্রোতে কম লাগবে, মাইক্রোতে আরো কম লাগবে, ঠিক আছে? এই যে সময়টা নগণ্য, ঠিক আছে? বজ্র নগণ্য, দূষণের মাত্রা নগণ্য, ঠিক আছে? আচ্ছা, এখানে এটা কি করবা, এখানে দেখাচ্ছে না ম্যাক্রো সেমি মাইক্রো, এই মাইক্রোটা একসাথে লিখে রাখবো, ঠিক আছে? তিনটা জিনিস একসাথে লিখে রাখবো বই, তাহলে পড়তে সুবিধা হবে, ঠিক আছে? ম্যাক্রো সেমি মাইক্রো তিনটা জিনিস একসাথে লিখে রাখবা। এই জিনিসটা একটু পড়তে পারো। কেমিস্ট্রি ল্যাবের প্রধান সুরক্ষা হলো কি পানি। আর ওয়াটার বাদের সর্বোচ্চ তাপমাত্রা 99 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে থাকে। ওয়াটার বাদের সর্বোচ্চ তাপমাত্রা কত? 99 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত হয়ে থাকে ওয়াটার বাদের সর্বোচ্চ তাপমাত্রা। আচ্ছা, ফিউমুড থেকে শুধু এই লাইনটা ইম্পর্টেন্ট। অতি গাঢ় সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি লঘু করার ক্ষেত্রে ফিউমুড ব্যবহার করা হয়, ফিউমুড ব্যবহার করা হয়। আবার লিকার অ্যামোনিয়া আছে, ওটা তৈরি করার ক্ষেত্রে ফিউমুড ব্যবহার করা হয়, লিকার অ্যামোনিয়া, ঠিক আছে? লিকার অ্যামোনিয়াকে লঘু করার ক্ষেত্রে ফিউমুড ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা, অগ্নি নির্বাপক, ঠিক আছে? এখান থেকে একটা লাইন ইম্পর্টেন্ট, অগ্নি নির্বাপক কি একটা প্রশ্ন না, কার্বন ডাইঅক্সাইড নিভানো হয়, আগুন নিভানো হয়, এই জিনিসটা বালতি ভর্তি। আচ্ছা, অগ্নি নির্বাপক কম্বল, পয়েন্ট গুলো জাস্ট পুরো বালতি ভর্তি বালি। নেভার টার্ন এ কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশার অন এ পারসন, অর্থাৎ একটা মানুষের শরীরে কখনো যে কার্বন ডাইঅক্সাইডের যেটা আছে এক্সটিংগুইশার মানে যেটা আগুন নিভানো হয়, ওটা কখনো রাখা যাবে না। আর যে কার্বন ডাইঅক্সাইড আছে ওটা সবসময় নিচের দিকে রাখতে হবে, ঠিক আছে? নিচের দিকে মানে যেখানে আগুন লাগছে ওই আগুনের নিচে গোড়ার দিকে, ঠিক আছে? আগুন লাগলে করণীয়, কিন্তু ওই মানুষের শরীরে কখনো এটা দেওয়া যাবে না, কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশারটা। নেক্সট আসি, ল্যাবরেটরি কিট। হাতে অ্যাসিড লাগলে কি বলছিলাম, এটা 5% সোডিয়াম বাইকার্বনেট, 5% সোডিয়াম বাইকার্বনেট, এটা ইম্পর্টেন্ট লাইনটা। হাতে অ্যাসিড লাগলে 5% সোডিয়াম বাইকার্বনেট। আর চোখে যদি খাল লাগে, ঠিক আছে, চোখে খাল লাগলে 5% বোরিক অ্যাসিড, 5% বোরিক অ্যাসিড। এই যে খাদ্য দ্রবণ চোখে লাগলে 5% বোরিক অ্যাসিড, 5% বোরিক অ্যাসিড দ্রবণ দিয়ে ঢুকাবে। আচ্ছা, এটাই। আর প্রাথমিক চিকিৎসা বিধানের 3টা লক্ষ্য, এটা জাস্ট একটু পড়তে পারো। কি কি লক্ষ্য আছে? জীবন রক্ষা, অধিকতর ক্ষতির আশঙ্কা নির্ণয়, আর হলো নিরাময় উন্নতিকরণ, ঠিক আছে?